হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোলো লিভিং সিজন 2 এর এপিসোড নাম্বার 9। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম জিনহো ডিমন কিং বারানকে মেরে দেয় এবং এখন তার এলিক্সার অফ লাইফ বানানোর জন্য 3টা আইটেমই সে পেয়ে গিয়েছিল। বাট সেটাকে বানানোর জন্য জিনহোর ইন্টেলিজেন্স লেভেলটা হাই প্রয়োজন ছিল, যেখানে জিনহো এতদিন শুধুমাত্র তার পাওয়ার এবং তার স্পিডকেই লেভেল আপ করছিল। জিনহো তারপরেও সিস্টেমকে বলা যায় সে যেন এলিক্সার অফ লাইফকে বানায়। তো আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে প্রসেসটা ফুলফিল হয়ে যায় এবং জিনহো এলিক্সার অফ লাইফের 6টা বোতল পায়। তো এলিক্সার অফ লাইফ এমন একটা ওষুধ যেটা খাওয়ার ফলে যে কোনো অসুখই ঠিক হয়ে যায়। তো এটা দিয়ে জিনহো তার মাকে ঠিক করতে চায়, যে এটার্নাল স্লাম্বার নামের একটা অসুখে 4 বছর ধরে হসপিটালে পড়ে আছে। তখন আমরা দেখতে পাই আয়রন সেই হোয়াইট ড্রাগনের লাশটা জিনহোর কাছে নিয়ে আসে, যেটা থেকে জিনহো তার প্রশংসা করে। এটাই যে সে অনেক ভালো কাজ করেছে, কারণ হোয়াইট ড্রাগনটা একটা কিচার ছিল, কোনো ডিমন ছিল না। তো জিনহো সেই ড্রাগনের শেডটাকে স্ট্রাইক করতে পারবে। তারপরে সে অ্যারাইজ বলে, তারপরে সেই ড্রাগনটা জিনহো শ্যাডো আর্মির নিউ মেম্বার হয়ে যায়। তো সিস্টেম তার নাম রাখতে বলে এবং জিনহো তার নাম কাইসেল রাখে। অ্যাসেল তখন বলে যে এর উপর বসে তো আমরা অনেক দ্রুতই বাসায় চলে যেতে পারবো এবং ক্যাসেলে গিয়ে আমরা পার্টিও তো করতে পারবো। বাট জিনহো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে চাচ্ছিল, যাতে করে সে দ্রুত তার মাদারকে ঠিক করতে পারে। সো এক ফ্লোর করে যেতে তো অনেক টাইম লাগবে। তখন জিনহো দেখতে পায় যে অ্যাজ এ রিওয়ার্ড হিসাবে সে একটা রুইন স্টোন পায়, যেটা ইউজ করে সে নতুন একটা পাওয়ার পায়। সেটা হচ্ছে শ্যাডো এক্সচেঞ্জ, মানে সে তার যে কোনো শ্যাডো আর্মের সাথেই তার পজিশনটা, মানে তার জায়গাটা চেঞ্জ করতে পারবে। এমনকি সে ওয়ার্ল্ডের যে জায়গাতেই থাকুক না কেন, সে সেকেন্ডের মধ্যে তার জায়গাটা সোয়াপ করে ফেলতে পারবে। জিনহো তারপরে অ্যাসেলকে বলে যে সে যেন একলাই বাসায় চলে যায়, তার কাছে এতটা টাইম নেই, ভাগ্যে যদি থাকে তাহলে তাদের আবার দেখা হবে। এটুক বলে জিনহো সেখান থেকে গায়েব হয়ে যায়। অ্যাসেল তাকে কিছু বলতে চাচ্ছিল, বাট ততক্ষণে জিনহো সেখান থেকে চলে গিয়েছিল এবং তার জায়গাতে একটা শ্যাডো সোলজার চলে আসে। এটা সেই শ্যাডো সোলজারই ছিল যাকে জিনহো তার বাসার চারপাশে পাহারা দেওয়ার জন্য লাগিয়ে রেখেছিল এবং জিনহো তার জায়গাতে টেলিপোর্ট হয়ে তার বাসায় চলে আসে। তো এই পাওয়ারটাকে আবার ইউজ করার জন্য তার 3 ঘন্টা ওয়েট করতে হবে। তো জিনহো তার ড্রাগন কাইসেলকে ডাকে এবং তার উপর বসে সে হসপিটালের দিকে যাওয়া শুরু করে দেয়। ওদিকে মিস্টার গো জেজু আইল্যান্ডের মিশনের প্ল্যান করছিল। তারা হান্টার্সদের ম্যাজিক পাওয়ার ইউজ করে অ্যান্ডসকে তাদের কুইন থেকে আলাদা করে দেবে। তারপরে তারা রেডিও ওয়েভের ইউজ করবে, যাতে করে সেই অ্যান্ডসরা তাদের নিজেদের মধ্যে কমিউনিকেট না করতে পারে এবং অন্য টিম নেস্টের মধ্যে ঢুকে অ্যান্ড কুইনকে মেরে দেবে। বাট তারা শিওর ছিল না যে সেই রেডিও ওয়েভের প্ল্যানটা কাজ করবে কি করবে না। যদি কোনো খারাপ কিছু হয় তাহলে তারা সেখান থেকে পালিয়ে আসার প্ল্যানও বানিয়ে রাখে। এখন শুধুমাত্র তাদের হান্টার্সদের সেই আইল্যান্ডে পাঠাতে হবে। গো তখন জিনজুলকে জিজ্ঞাসা করে যে জিনুর সাথে কোনো কন্ট্যাক্ট হয়েছে। জিনজুল বলে যে এখন পর্যন্ত না। ওইদিকে আমরা বেককে দেখতে পাই যে তার একটা ওল্ড ফ্রেন্ডের সাথে ডিনার করছিল। তো এই পার্সনটার নাম তাকে মিন বিয়ং গু। সে একটা এস র্যাঙ্কের হিলার এবং সেই দুনিয়াতে সেই হান্টারগুলোদের মধ্যে একজন যে অনেক কম বয়সেই রিটায়ার্ড হয়ে গেছে। বিয়ং বলে যে বেক সত্যি কি আবার সেই আইল্যান্ডে যেতে চায়, যেখানে সে তার চোখের সামনেই ইউনসুককে মরতে দেখেছে, যে তাদেরই থার্ড একটা ফ্রেন্ড ছিল। বেক বলে যে এই জন্য আমার যেতে হবে, যদি সেই অ্যান্ডসরা আমাদের এরিয়াতে ঢুকে পড়ে তাহলে ফুল কান্ট্রির হালটাই তেমনটাই হবে। বিয়ং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আবার কবে থেকে দেশভক্ত হয়ে গেল। বেক বলে যে কোনো রিজনই হোক তাকে তো যেতেই হবে। বিয়ং বলে যে তুমি যদি আমাকে সাথে নিয়ে যেতে চাও তাহলে আমি কখনো যাব না। বেক বলে সে শুধুমাত্র তাকে গুড বাই বলতে এসেছে, কারণ কে জানে তাদের আর দেখা হবে কি হবে না। বিয়ং বলে যে সে গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, সে আর কোনো মারামারি খুন খারাপি দেখতে চায় না। এই কারণে সে হান্টারওয়ালা কাজ থেকে রিটায়ার নিয়েছে। সে গভর্নমেন্ট জব করে নর্মাল লাইফ স্পেন্ড করতে চায়। বেক তখন মনে মনে ভাবে যে তুমি ঠিকই বলেছ, শুধুমাত্র হান্টার চাই নর্মাল না। সে আজ পর্যন্ত এমন কোনো হান্টার দেখেনি যার ফাইট করা পছন্দ না। মনস্টারদের সাথে ফাইট করা তো এদের রুটিন হয়ে গেছে। কিছু মানুষ তো এতে মজাও পায়, আর্কিনের জন্য এই কন্ডিশনটাই জরুরি না। তারপরে তারা দুইজন একটু মজা করে। ওইদিকে আমরা দেখতে পাই জিনু হসপিটালে চলে এসেছিল। সে দেখতে পায় যে তার মায়ের ঘাড়ের কাছে জ্বলে যাওয়ার একটা চিহ্ন ছিল, যেটা আসলে জিনুর কারণেই হয়েছিল। বাট তার মা একদমই তাকে কিছুই বলেছিল না। জিনু তারপর ভাবতে থাকে যে তার সেই এলিক্সার অফ লাইফ ইউজ করা উচিত কি উচিত হবে না, কারণ সে জানে না এটা ইউজ করার ফলে কি হতে পারে। বাট তার সিস্টেম তাকে আজ পর্যন্ত অনেক রকম হেল্পই করে এসেছে। সে নিজেই ই র্যাঙ্ক হান্টার থেকে এস র্যাঙ্কের হান্টার হয়ে গেছে। এই কারণে জিনুর সিস্টেমের ওপর ভরসা আছে। তারপরে জিনু এলিক্সার অফ লাইফের সেই বোতলটাকে খুলে ফেলে এবং তার মাকে খাওয়িয়ে দেয়। তারপরে সেই ওষুধের ইফেক্ট শুরু হয়ে যায় এবং তার মা একদম ঠিক হয়ে যায়। এমনকি তার মায়ের গলাতে যেই জ্বলে যাওয়ার চিহ্নটা ছিল সেটাও একদম গায়েব হয়ে যায়। তো জিনু তাকে জেগে ওঠার জন্য বলতে থাকে সে এতদিন পর্যন্ত যা কষ্ট করেছে শুধুমাত্র তার মায়ের জন্যই করেছে।
ওইদিকে জিনারও কোনো কাজে আজকে মন বসছিল না। কিছুক্ষণ পর জিনু তার চোখ খোলে এবং দেখতে পায় যে তার মাদার জেগে গেছে। সে জিন্নুকে দেখে চিনে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কত বছর ধরে শুয়েছিল এবং জিনা কেমন আছে। জিনু তাকে বলে যে পুরো 4 বছর ধরে এবং জিনা ঠিকই আছে। সে জিন্নুকে বলে যে সে কত বড় হয়ে গেছে এবং তার গায়ে অনেক কাটারও চিহ্ন ছিল, সে নিশ্চয়ই অনেক কষ্ট করেছে। জিনু কাঁদতে কাঁদতে বলে যে সে ঠিক আছে এবং তার চোখ দিয়ে পানি পড়া বন্ধই হচ্ছিল না। পরের দিন সকালে ডক্টররা জানতে পারে যে এটার্নাল স্লিপওয়ালা পেশেন্টের হোশ চলে এসেছে, যেটা শুনে সে বিশ্বাসই করতে পারছিল না। তারপরে জিনাও সেখানে চলে আসে এবং তার মাকে দেখার সাথে সাথেই তাকে জড়িয়ে ধরে। জিনু তারপর বাতে থাকে যে তার করা সব মেহনতই সফল হয়েছে এবং আসল রিওয়ার্ড সে এখন পেয়েছে। অন্যদিকে গো একটা প্রেস কনফারেন্স ডাকে এবং সবাইকে বলে যে হান্টার অ্যাসোসিয়েশন জেজু আইল্যান্ডে 4 রেড মিশনের জন্য যাচ্ছে। এই মিশনে আমাদের দেশে শুধুমাত্র এস র্যাঙ্ক হান্টারই থাকবে না, বরং জাপান থেকেও 10টা এস র্যাঙ্কের হান্টার আসতে যাচ্ছে। এ র্যাঙ্ক এবং তার নিচের হান্টার্সরাও সাপোর্টের জন্য এই মিশনে পার্টিসিপেট করবে এবং এইবার আমরা শিওর সেই অ্যান্টসদের সাফ করে দেব। এই নিউজটা দেখে বিয়ং এর মনে আসেছে কিভাবে সে এবং ইউসুক জেজু আইল্যান্ডে যেতে ভয় পাচ্ছিল, বাট ইউসুক তাকে বলেছিল যারা ফাইট করতে পারে না তারা তো সম্ভবত আরও বেশি ভয় পাচ্ছে, তো এই কাজটাকে শুধুমাত্র আমরাই ফুলফিল করতে পারি, নাছাড়া এই দেশটা অ্যান্টসের নেস্ট হয়ে যাবে। তখন বেগ ঘুমের মধ্যেই বকবক করতে থাকে যে আমি সেই অ্যান্টসগুলোকে আমার হাত দিয়েই পিষে ফেলবো। সম্ভবত বিয়ংয়েরও সেই মিশনে যাওয়ার জন্য মন টানছিল। ওইদিকে জিনু এবং জিনহা তার মাকে তাদের বাসায় নিয়ে আসে এবং তাদের ঘরের অবস্থা একদমই খারাপ ছিল, কারণ জিনু যখন থেকে গিয়েছে জিনা ঘর একদমই পরিষ্কার করেনি। তো তারপরে তারা 3জন মিলেই বাসা সাফ করা শুরু করে দেয়। তো জিনু তার ফ্যামিলিকে দেখে অনেক খুশি ছিল, বাট সে জানে না কেন তার আজীব মতো একটা ফিল হচ্ছিল, এমনটা যে সে কোনো লাইন ক্রস করে ফেলেছে যেটা তার করা উচিত ছিল না। তার মাদার কিউং জিনুকে জিজ্ঞাসা করে যে তার ফাদারের কোনো খবর সে পেয়েছে কিনা এবং সে এটাও জানতে পেরেছিল যে জিনু এখন এস র্যাঙ্কের একটা হান্টার, যেটা জেনে তার অনেক খুশি হয় কারণ তার ফাদারও একজন ফায়ার ফাইটার ছিল এবং তারপরে সে হান্টার হয়ে মানুষদের লাইফ বাঁচানো শুরু করেন। এগুলো দেখে কিউং তাকে বিয়ে করেছিল এবং জিনু একদম তার ফাদারের মতোই হয়েছে। ওইদিকে জিনা বলে যে সে ডক্টর হতে চায় যাতে করে সেও মানুষদের জান বাঁচাতে পারে, যেটা শুনে কিউং বলে যে তুমিও তোমার ফাদারের মতোই হয়েছ। তারপরে জিনুর কাছে অ্যাসোসিয়েশন থেকে কল আসে। ওইদিকে গো বলে যে প্রেস কনফারেন্সের পরে থমাস আন্দ্রে নামের একটা পার্সন তার সাথে মিট করতে এসেছিল, যে আমেরিকার ন্যাশনাল লেভেল এস র্যাঙ্কের হান্টার। তো ন্যাশনাল লেভেলের হান্টার্সরা এস র্যাঙ্কের হান্টার থেকে একটু বেশি স্ট্রং হয় এবং তারা একলা একটা দেশের মিলিটারি সমান পাওয়ারফুল হয়। তো সে জানে না সে তাদের দেশে মানে কোরিয়াতে কি করতে এসেছে। গো তারপর জিজ্ঞাসা করে যে জিনুর সাথে কি কোনো কন্ট্যাক্ট হয়েছে। জিনজুল বলতে তার সাথে কথা হয়ে গেছে, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপরে জিনু চলে আসে এবং গো তাকে বলে যে 4 দিন পর আমরা রেড মিশনে যেতে যাচ্ছে এবং সে চাচ্ছিল যে জিনু যেন তাদের মিশনে পার্টিসিপেট করে। লেভেল আপ করার জন্য জিনুর কাছে এটা একটা অনেক ভালো সুযোগ ছিল, বাট এখন তো সে তার মাদারকে ঠিক করে ফেলেছে, ফাইট করার জন্য তার কাছে আর কোনো মোটিভেশনই বেঁচে নেই। ঠিক তখনই সে হঠাৎ করে পাওয়ারফুল একটা মানা ফিল করতে পারে। তো গো তাকে বলে যে এস র্যাঙ্ক হান্টার্সরা জিমে ওয়ার্ম আপ করছে, তো তোমারও গিয়ে সেখানে দেখা উচিত। তো আমরা দেখতে পাই বেক এবং হান্টার মা একজনের সাথে ফাইট করছিল। হান্টার মা ফেম গিল্টের এস র্যাঙ্কের হান্টার। তো মিস্টার গো তাকে বলে যে সেই মানা ওয়েভটা এখান থেকেই বের হয়েছে। এস র্যাঙ্ক হান্টাররা মাঝে মাঝেই একসাথে হয়। তো জিনু দেখতে পায় যে বেক হার্ট ছিল। তো চয় তাকে বলে যে বেক যদি তার আসল রূপে চলে আসে তাহলে হান্টার মার জন্য পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে, কারণ ফুল পাওয়ারে বেক একটা মনস্টার হয়ে যায়। এখানে বাকি সব গিল্টের হান্টার্সরাও ছিল, যেমন নাইট গিল্ড এবং জাপানের 10টা হান্টারও সেখানে চলে এসেছিল, যাদের সাথে গিল্ড মাস্টার গোতো ছিল। তো একটা মেয়ে জিজ্ঞাসা করে যে সে কে। তো হানেকাওয়া তাদেরকে বলে যে তার নাম হচ্ছে জিনহু, সে রিসেন্টলি এস র্যাঙ্ক হান্টার হয়েছে। গোতো বলে যে সে শিওর কোনো অ্যাসেসিন টাইপের হান্টার হবে, যেটা শুনে হানেকাওয়া বলে যে না, সেটা একটা মেজ হান্টার, যেটা শুনে গোতোর বিশ্বাস হয় না। তো চাইন দেখতে পায় যে জিনু সেখানে এসেছিল এবং সে তার স্মেলও পাচ্ছিল। বেক এবং মাকে ফাইট করতে দেখে হানেকাওয়া বলে যে তারা এই দেশের এস র্যাঙ্কের হান্টার, তারা তো দেখছি অনেক উইক। সে শুধুমাত্র গোতোকেই ফাইট করতে দেখেছে, যার কারণে হানেকাওয়ার কাছে বাকি সবাইকেই দুর্বল মনে হয়। তো এই কথাটা নাইট গিল্ডের কিল মাস্টার শুনে ফেলে, যার নাম থাকে জংসু। হানেকাওয়া বলে যে এই নামটা তো কখনোই শুনিনি, যেটা শুনে জংসুর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে সে এস র্যাঙ্কের না, এ র্যাঙ্কের হান্টার, সম্ভবত এই কারণেই শুনতে পাওনি, বাট আমাদের গিল্ডও দেশের টপ 5-এর মধ্যে আসে। গোতো তারপরে বলে যে আমাদের সবাইকে নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত, যেখানে শুধুমাত্র এস র্যাঙ্ক হান্টাররাই পার্টিসিপেট করবে। মিস্টার গো বলে যে এটা তো অনেক ভালো আইডিয়া, বাট এখানে মেজ এবং বাকি হান্টাররা পার্টিসিপেট করবে না, মানে শুধুমাত্র রেডে যাওয়া হান্টাররাই পার্টিসিপেট করতে পারবে। তো
তো বেক বলে যে যেই নিচে পড়ে যাবে সে হেরে যাবে এবং এই ম্যাচে আমরা টিমের মতো ফাইট করব, যেটা আইল্যান্ডের মতোই হবে। তো গো তো রাজি হয়ে যায়। তো একটা টিমে ছিল হান্টার চাহিন, হান্টার বেক, হান্টার লিম এবং হান্টার মা, এবং অন্য টিমে ছিল জাপানিজ হান্টার্সরা, যাদের মধ্যে তোয়াটা, কোমামোটো, হোশিনো এবং টানাকা ছিল। তারপরে তাদের ম্যাচ শুরু হয়ে যায় এবং এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, জেজু আইল্যান্ডে যাওয়ার মিশন শুরু হয়ে গেছে। তো জিনহু কি তাদের সাথে যাবে এবং তারা কি এন্ড কুইনকে মারতে পারবে? তো এটা জানার জন্য তোমাদের পরের এপিসোড অবশ্যই দেখতে হবে এবং পরের এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।